একটা গোষ্ঠী ৭১ ছিল যারা দেশটা চায়নি, যারা স্বাধীন হতে চায়নি, তারা এখনো মনে করে যে তারা পাকিস্তান ভাঙতে চায়নি। কি কারণে চায়নি? যে ইন্ডিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই ধরনের যুক্তিও কিন্তু এদেশের রাজনৈতিক দলের কাছ থেকে আমরা শুনি। মানে একটা ন্যারেটিভ নতুন করে আসছে, আমি স্বাধীন হব, স্বাধীন থাকব। স্বাধীনতা আমার জনগোষ্ঠীকে এবং আমার রাষ্ট্রকে সমৃদ্ধ করবে। স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে আমি ভূমিকা রাখব এবং সারা বিশ্বের কাছে আমি একটা স্বতন্ত্র স্বাধীন জাতিসত্তা হিসেবে গর্বিত থাকব। সে জায়গায় মনোযোগী না হয়ে বলছে যে অন্য দ্বারা কর্তৃত্ববাদীর শিকার হতে পারে, এই জন্য পাকিস্তানের বাইরে আসতে চাই। এটাকে কি আপনি যৌক্তিক মনে করেন? আপনিও তো রাজনৈতিক সচেতন এবং একজন রাজনীতিক তো না, এটা এক ধরনের ধৃষ্টতা, অপরাধ। যৌক্তিক তো আর পরে আপনি স্বাধীন দেশে বসবাস করবেন এবং সেই স্বাধীনতা না চাওয়ার ক্ষেত্রে আপনি আবার অজুহাত খুঁজবেন, যুক্তি খুঁজবেন এবং সেই অজুহাতটিকে যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করবার এক ধরনের চেষ্টা আছে এবং সেটাকে আপনি উপজীব্য করে রাজনীতি করতে চাইছেন। শুধুমাত্র ধরেন আপনি ইসলামী সেন্টিমেন্ট বা মুসলিম সেন্টিমেন্টটা ব্যবহার করতে চাচ্ছেন, যারা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য বা ইসলাম ধারণ করে, কিন্তু ওই যে ইসলাম ধারণ করা বা ইসলামী যেটাকে বলা হয় ধর্মকে অনুসরণ করে মুমিন মুত্তাকি হওয়ার চেষ্টা যারা করেন, তাদেরকে আপনি আবার কি করছেন? রাজনৈতিক ব্যবহার করতে চাচ্ছেন আপনার ওই রাজনৈতিক দর্শনের অজুহাতে। এবং যখন আপনি পরিত্যক্ত হয়েছেন এদেশে রাজনীতি করতে অথবা মানুষের কাছে রাজনৈতিক শক্তি হিসাবে গ্রহণযোগ্য হতে আপনি ব্যর্থ হয়েছেন, তখন আবার আপনার ব্যর্থতা ওই স্বাধীনতার সময়কার বা ৭১-এর আপনার যে ব্যর্থতা, আপনার যে বিরোধিতা, এবং এখানে তো ষড়যন্ত্র ছিল, শুধু বিরোধিতা না, ষড়যন্ত্র না, ষড়যন্ত্র না, মানে রাষ্ট্রটা স্বাধীন না হয় তার জন্য অ্যাক্টিভ ছিল, সকল প্রক্রিয়া অনুসরণ করেছে ওই সংগ্রামকে ব্যর্থ করার জন্য। এবং ওই সংগ্রাম যাতে সফল না হয়, দেশ যাতে স্বাধীন না হয়, তার জন্য যা যা করার সবই করা হয়েছে। একজন সিভিলিয়ান হিসেবে আপনি আর কি করবেন? আর কিছু করার সহযোগীও ছিল। তারা আবার ওই ব্যর্থতাটাকে অন্যভাবে ডাইভার্ট করতে চান যারা, তারা কিন্তু নিষ্ক্রিয় নাই, যার ফলে তারা কোনো সময় আতঙ্ক তৈরি করে। শহীদদেরকে শ্রদ্ধা জানানোর ধরনটা একটু চেঞ্জ হয়েছে, এখানে দ্বিমত করছি না। কারণ অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, সে অন্তর্বর্তীকালীন সরকার আগের সরকার যেভাবে একটা অনম্র অনুষ্ঠান করে এই মানে শহীদদের শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতাগুলি সম্পন্ন করত, তার চেয়ে এবারের ধরনটা একটু ভিন্ন হয়েছে, একটু পরিকল্পিত হয়েছে, একটু সীমিত হয়েছে। আবার ধরুন রাজনৈতিক দলগুলি যার যার অবস্থান থেকে শ্রদ্ধা জানিয়েছে এবং তাদের ব্যাপক উপস্থিতিও ছিল, কিন্তু সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত মুভমেন্ট যেটাকে বলা হয়, সে জায়গায় কিছুটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনের অনেক কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রে একটা আনস্টেবল সিচুয়েশন বিরাজ করছে, আপনি জানেন, এক ধরনের ভয় আতঙ্ক আছে, সেটা আতঙ্ক তো আছে। আবার ধরেন মানুষের তো কিছু ভাবনার মধ্যেও তো বাড়াবাড়িটা, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু না করা, এই ধরনের একটা মানসিকতাও কিন্তু তৈরি হয়েছে। আমরা আগে যতটা শ্রদ্ধা জানিয়েছি তার চেয়ে বেশি ফেস্টিভ্যাল করে ফেলেছি, তাই না? তো সে তখন একরকমের ভাবে হয়েছে, একটা বৃহত্তর পরিসরের সাধারণ মানুষ গিয়েছে, মেলার মতো অনেক সময় হয়েছে, শ্রদ্ধার চেয়ে অন্যান্য আনুষঙ্গিকতা প্রাধান্য পেয়েছে। এখন যেটা হচ্ছে যে একটা রাষ্ট্র বা রাজনৈতিক দল শহীদদের স্মরণ করছে যেভাবে করলে স্মরণটা ঠিক থাকে, বাট সেটা আবার অন্য ধারা রাজনৈতিক সুবিধা, সামাজিক সংগঠনের গুলি একেবারে মুক্তিযোদ্ধার চেতনা হওয়ার প্রতিযোগিতা হয়ে যাওয়া, আগে যেটা ছিল সব সামাজিক সংগঠন থেকে একেবারে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হওয়ার একটা উপস্থিতি জানান দেওয়া, এ প্রতিযোগিতা কিন্তু আমাদের মধ্যে ছিল, আমি দেখেছি। হ্যাঁ, ছিল অতীতে। আপনি চেতনা ধারণ করেন আর না করেন, কিন্তু চেতনা বাণিজ্য করতে হবে, মানে দেখাতে হবে, চেতনার বহিঃপ্রকাশ দেখাতে হবে। বহিঃপ্রকাশ দেখালে যদি আপনি ভালোভাবে পারেন, তাহলে ক্ষমতাসীনদের সুনজরে থাকবেন অথবা রাষ্ট্রের সুনজরে থাকবেন। সুনজরে থাকলে অনেক কিছু প্রাপ্তি আপনার নিশ্চিত হবে, এই ধরনের একটা প্রতিযোগিতা। রবি ভাই, এই জায়গায় এই দিবসটি বা এই শহীদদেরা তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের না, তারা গোটা জাতির সূর্য সন্তান, তাদেরকে তো গোটা জাতি শ্রদ্ধা জানায়। এবছর পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক নানান মেরুকরণে আমরা বুদ্ধিজীবী দিবসটি বা এই শহীদদেরকে স্মরণে, আপনি বলছেন যে কিছুটা ব্যতিক্রম, কিছুটা ভিন্নতা আছে, এখানে রাজনৈতিক কোনো ভিন্নতা দেখছেন কিনা?
স্বাধীনতা সংগ্রামে যুক্ত রাজনৈতিক দল, স্বাধীনতা আমরা যারা অ্যাচিভ করেছিলাম, এটা আমাদের একটা বৃহত্তর অর্জন, মহৎ অর্জন। দেশের মানচিত্র পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, এটাতে যারা গর্বিত তারা কিন্তু করছে। কিন্তু এটা তো ঠিক যে একটা গোষ্ঠী ৭১ ছিল যারা দেশটা চায়নি, যারা স্বাধীন হতে চায়নি, তারা এখনো মনে করে যে তারা পাকিস্তান ভাঙতে চায়নি। কি কারণে চায়নি? যে ইন্ডিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই ধরনের যুক্তিও কিন্তু এদেশের রাজনৈতিক দলের কাছ থেকে আমরা শুনি। মানে একটা ন্যারেটিভ নতুন করে আসছে। আমি স্বাধীন হব, স্বাধীন থাকব। স্বাধীনতা আমার জনগোষ্ঠীকে এবং আমার রাষ্ট্রকে সমৃদ্ধ করবে। স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে আমি ভূমিকা রাখব এবং সারা বিশ্বের কাছে আমি একটা স্বতন্ত্র স্বাধীন জাতিসত্তা হিসেবে গর্বিত থাকব। সে জায়গায় মনোযোগী না হয়ে বলছে যে অন্য দ্বারা কর্তৃত্ববাদীর শিকার হতে পারে, এই জন্য পাকিস্তানের বাইরে আসতে চাই। এটি কি আপনি যৌক্তিক মনে করেন? আপনিও তো রাজনৈতিক সচেতন এবং একজন রাজনীতিক। না, এটা এক ধরনের ধৃষ্টতা, অপরাধ। যৌক্তিক তো আর পরে। আপনি স্বাধীন দেশে বসবাস করবেন এবং সেই স্বাধীনতা না চাওয়ার ক্ষেত্রে আপনি আবার অজুহাত খুঁজবেন, যুক্তি খুঁজবেন, এবং সেই অজুহাতটিকে যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করবার এক ধরনের চেষ্টা আছে এবং সেটাকে আপনি উপজীব্য করে রাজনীতি করতে চাইছেন। শুধুমাত্র ধরেন আপনি ইসলামী সেন্টিমেন্ট বা মুসলিম সেন্টিমেন্টটা ব্যবহার করতে চাচ্ছেন, যারা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য বা ইসলাম ধারণ করে, কিন্তু ওই যে ইসলাম ধারণ করা বা ইসলামী যেটাকে বলা হয় ধর্মকে অনুসরণ করে মুমিন মুত্তাকি হওয়ার চেষ্টা যারা করেন, তাদেরকে আপনি আবার কি করছেন? রাজনৈতিক ব্যবহার করতে চাচ্ছেন আপনার ওই রাজনৈতিক দর্শনের অজুহাতে। এবং যখন আপনি পরিত্যক্ত হয়েছেন এদেশে রাজনীতি করতে অথবা মানুষের কাছে রাজনৈতিক শক্তি হিসাবে গ্রহণযোগ্য হতে আপনি ব্যর্থ হয়েছেন, তখন আবার আপনার ব্যর্থতা ওই স্বাধীনতার সময়কার বা ৭১-এর আপনার যে ব্যর্থতা, আপনার যে বিরোধিতা, এবং এখানে তো ষড়যন্ত্র ছিল, শুধু বিরোধিতা না, ষড়যন্ত্র না, ষড়যন্ত্র না, মানে রাষ্ট্রটা স্বাধীন না হয় তার জন্য অ্যাক্টিভ ছিল, সকল প্রক্রিয়া অনুসরণ করেছে ওই সংগ্রামকে ব্যর্থ করার জন্য, এবং ওই সংগ্রাম যাতে সফল না হয়, দেশ যাতে স্বাধীন না হয়, তার জন্য যা যা করার সবই করা হয়েছে। একজন সিভিলিয়ান হিসেবে আপনি আর কি করবেন? আর কিছু করার সহযোগীও ছিল। তারা আবার ওই ব্যর্থতাটাকে অন্যভাবে ডাইভার্ট করতে চান যারা, তারা কিন্তু নিষ্ক্রিয় নেই, যার ফলে তারা কোনো সময় আতঙ্ক তৈরি করে, কখনো কখনো স্বাধীনতার অর্জন ভুল ছিল সেভাবে বলার চেষ্টা করে, ৭১-এর প্রজন্মকে নষ্ট প্রজন্ম হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য ইতিমধ্যে আবার নতুন ন্যারেটিভ যে ৭১ প্রয়োজন ছিল না, ২৪-এই আমাদের মূল অর্জন, এভাবেও বলা হয় মুখোমুখি। ৭১-এ মানচিত্র পেয়েছে, স্বাধীনতা পাইনি, এখন ২৪-এ এসে নাকি মানচিত্র তো কথা বলতে পারে না, পরিপূর্ণ নাকি স্বাধীন হয়েছে এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। মানে ওই যে গোষ্ঠীটির কথা বলছেন, তারা কি আজকে ১৪ই ডিসেম্বর এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা বা স্মরণ কোনো কিছু করেছে? যদি করে সেটি তো এক ধরনের, তাদের আগে তো স্বীকার করতে হবে এটি তাদের ভুল ছিল, বা এটির জন্য ক্ষমা চাইতে হবে। করেছে কি করে নাই, অথবা এই বাংলাদেশের স্বাধীনতার মাসে যদি রাজনীতি করতে হয় তাহলে স্বাধীনতাকে তো মেনে নিতে হবে, না, স্বাধীনতাকে আপনাকে মেনেই রাজনীতি করতে হবে, সেটা এক জিনিস। আর আমি বলছি কেউ ওটাকে ধারণ করে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানালো না, অথবা ধরেন শ্রদ্ধা সবাই জানাক সে ব্যাপারে উদ্যোগী থাকলো না, তাতে এই জাতির কিছু আসে যায় না, এবং তাতে শহীদরা কিন্তু হয় না, আপনার গুরুত্ব হারায় না, শ্রদ্ধা হারায় না। এ গোষ্ঠী ছিল, আছে, থাকবেও। কিন্তু আমি বলছি যে আমরা যারা এই দেশটা পেয়ে গর্বিত, আমরা যারা স্বাধীনতাটাকে আমাদের সবচেয়ে বড় পাওনা মনে করি, আমরা যারা একটা দেশ পেয়ে গর্বিত হই, আমরা যখন গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, নিজেদের মতো করে ভাবতে শিখি, চলতে শিখি, আরও ধরনের সমৃদ্ধ হতে জানি, সমৃদ্ধ হওয়ার জন্য চেষ্টা করি, তারা কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীদের ধারণ করি, দেশটাকে ধারণ করি, স্বাধীনতাকে ধারণ করি। আমাদের এই ধারণের সাথেই কিন্তু জনগণ আছে, অন্যরা যারা আছে তাদের অপচেষ্টা আছে। রবি ভাই, আপনারা যখন এই কথাগুলো বলেন তখন আপনাদেরকে বলা হয় আপনারা ভিন্ন ন্যারেটিভ বা ইন্ডিয়ান ন্যারেটিভ বা ভিন্ন পথে ক্ষমতার প্রতিযোগিতার জন্য বা ক্ষমতায় যাবার জন্য এই পথ ধরেছেন। এটি আমি শক্ত কোনো একেবারে যৌক্তিক
প্রতিবাদ আমরা সাধারণ জনগণ যারা আমরা দেখি না। না, প্রতিবাদ কি ধরেন আপনি গণতান্ত্রিক আবহাওয়ায় তো আমাকে এ দোষে যারা দোষী করতে চায়, যারা হীন স্বার্থে এই ধরনের ন্যারেটিভ তৈরি করতে চায়, তাদের আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। আমরা যদি ধরেন ওইভাবে প্রতিবাদ করতে যাই, সেটা হচ্ছে আবার কাম্য না। না, মব তো নিশ্চয়ই কাম্য না, মব কাম্য না। তো সেটার জন্য তো আমরা আমাদের অবস্থান জাতির কাছে এই জন্য তো গ্রহণযোগ্য। যারা ওই ন্যারেটিভ করেছে তারা রাজনৈতিক দল হয়েছে, কিন্তু ক্ষমতা বা বিরোধী দল বা কাছাকাছি রাজনৈতিক শক্তি হতে পারেনি। এখন তারা চেষ্টা করছে, জনগণ আবার প্রত্যাখ্যান করবে তাদেরকে। যারা ওই যে বললাম আপনাকে, যারা ওই আমাদের এইসব দিবস, আমাদের শহীদদের স্মরণ করে না, স্বাধীনতা দিবসকে যারা গর্বের মনে করে না, অর্জন মনে করে না, তারা কিন্তু জাতি কর্তৃক প্রত্যাখ্যিত, অতীত হয়েছে, আবার হবে। এখন আপনি যেভাবে বলছিলেন যে প্রতিবাদ প্রতিরোধ কখনো গণতান্ত্রিক ব্যবস্থায় বা রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে সহায়ক হয় না, যার জন্য বিএনপি একটি দায়িত্বশীল বড় রাজনৈতিক দল। সে স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, এবং এই বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দল, শরণার্থী মুক্তিযোদ্ধাদেরও দল না, মুক্তিযোদ্ধাদের দল, একেবারে মুক্তিযোদ্ধাদের দল, মানে রণক্ষেত্রের মুক্তিযোদ্ধাদের দল, শরণার্থী মুক্তিযোদ্ধাদের দল না, না রণক্ষেত্রের দল। আবার ধরেন মুক্তিযোদ্ধা যারা বিরোধিতা করেছে তাদেরও এখানকার রাজনীতি করার সুযোগ নেই এই দলে থেকে। অর্থাৎ আমরা ধারণ করি বাংলাদেশ, আমরা ধরেন পাকিস্তানি যে বৈষম্য, পাকিস্তানি যে নির্যাতন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর এবং তাদের যে নিপীড়ন, তার বিরুদ্ধে সোচ্চার থেকেছি। আবার স্বাধীন হওয়ার পর পার্শ্ববর্তী দেশের যা কর্তৃত্ববাদ, আধিপত্যবাদ, তার বিরুদ্ধে সক্রিয় থেকেছি। আমরা ধারণ করি বাংলাদেশকে। কিন্তু বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষ কিন্তু এইভাবে প্রতিবাদ করতে পারছে না রবি ভাই, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। না, প্রতিবাদ আপনি কিসের ক্ষেত্রে প্রতিবাদ চাইছেন? যেমন মনে করেন এই যে আজকে বুদ্ধিজীবী দিবস, বা দুদিন পর আমাদের বিজয় দিবস, হ্যাঁ, তো এই দিবসগুলো মানে একটু ভিন্নভাবে, একটু সাধারণ মানুষ এই যে আপনি বললেন না যে এক ধরনের ন্যারেটিভ, ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে বা অপচেষ্টা চলছে, সেই ন্যারেটিভের প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষ ওইভাবে করতে পারছে না। এক ধরনের ভীতি কিন্তু আছে তাদের মধ্যে। সাধারণ মানুষ তো প্রতিবাদভাবে করে না। সাধারণ মানুষ প্রতিবাদ করে সাধারণত হচ্ছে যখন রাষ্ট্রে অবধারিত হয়ে যায়, ওই যেমন আপনার গণঅভ্যুত্থান অবধারিত হয়েছিল, মানুষ নেমেছে তো। এখন আবার মানুষ এখন কোন প্রক্রিয়ায় করবে? মানুষ তার ভোটাধিকারের ভিত্তিতে করবে, তার সমর্থন জানান দেবে তার রায়ের ভিত্তিতে। সেটা করার জন্য মানুষ প্রস্তুত আছে। এখন ধরেন মানুষ, এখনকার সাধারণ মানুষের কথা যদি আপনি বলেন, হ্যাঁ, অতি বাড়াবাড়ি করছে না, বাড়াবাড়িও তো ছিল, এটা আপনি অস্বীকার করবেন না। দিবসগুলিতে বাড়াবাড়ি ছিল, এই দিবসগুলিকে একটা দলের পক্ষে কাজে লাগানোর চেষ্টা ছিল, তার বাইরে সাধারণ মানুষ আছে। ওই যে বিগত হ্যাজিমনি বা ওই রিজিমটা এর উপরে ভর করে এটাকে বিক্রি করে ক্ষমতায় আসীন ছিল, তাই বলে তো এই দিবসের কোনো দায় নেই। না, দিবসের দায় নেই, কিন্তু সাধারণ মানুষ তাতে কিছুটা বিরক্তও ছিল। বিরক্ত ছিল, সেই বিরক্তটার কিছু বহিঃপ্রকাশ আছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষ মনে করছেন, আমার যেটা ধারণা, তারা এটা ধারণ করছেন উপস্থিতি হয়ে একেবারে যে প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি আমরা দেখতে অভ্যস্ত, সেভাবে দেখছি না। এর একটা কারণ আছে, সাধারণ মানুষের মধ্যে কিছু সংযমও আছে, কিছু ভীতিও আছে। এবং কারণটা কি? ভীতির কারণটা হচ্ছে আমরা তো ধরেন একটা সংকটকালীন সময় পার করছি। সেই সংকটকালীন সময়ের মধ্যে রাজনৈতিক বিভাজন, অথবা ধরেন কোনো গোষ্ঠী যে কোনো সময়ে কোনো সাধারণ মানুষের উপর চড়াও হওয়ার নজির তৈরি আছে, কয়েকটা মব সন্ত্রাস যেগুলো আমরা দেখেছি এর আগে, সেরকমও কিছু আছে। আবার মানুষ একটা সংকটকালীন সময় কি হয়, সংকটকালীন সময় সাধারণত মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত থাকে না। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা একটা ভোটের জন্য অপেক্ষা করছি, আমাদের ধরেন অলরেডি নির্বাচনী আবহাওয়ার মধ্যে চলে গিয়েছি। আবার মানুষের কিছু দৈনন্দিন জীবনে কিছু সংকট তৈরি হয়েছে, নিজে জীবন নির্বাহ করার ক্ষেত্রে মনোযোগী হতে হচ্ছে, অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্যতা নেই, এটা তো আছে। অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছে, জীবন নির্বাহ করতে কষ্ট হচ্ছে। যারা এইসব দিবসে প্রচুর অর্থ ব্যয় করে একটা ছুটির আমেজের মতো আপনার ছিল দিনটা কাটাতো, তারা আবার কিছু কিছু অংশ তাদের অর্থবিত্ত নিয়ে হাইড হয়েছে, হ্যাঁ, উপস্থিতি জানান দিতে চাচ্ছে না, একেবারে সাধারণ মানুষের মতো একটা ভাব তৈরি করছে যে আমি কিছুতেই নাই, আমি খুব কষ্টে আছি। এটা কিছুটা আর্টিফিশিয়ালিও আছে।
সে অপেক্ষা করছে যে রাষ্ট্রটা আবার রাইটটাকে কখন চলে আসবে, তখন সে আবার তার স্বতঃস্ফূর্ত আপনার বহিঃপ্রকাশ আমাদের সামনে তুলে ধরবে। এরকমের একটা জায়গায় আমি এটা বলতে চাচ্ছি, স্থবির একটা সিচুয়েশন বলতে যা বোঝায়, অর্থাৎ মানুষ নিজেকে একটু গুটিয়ে রাখতেই এই মুহূর্তে নিরাপদ অথবা স্বাচ্ছন্দ্য বোধ করছে, দুটোই বলতে পারে না। জি রবি ভাই, আরেকটি বিষয়ে একটু আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে আপনি নিজে একজন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এবং দুদিন আগে আপনার মতো আরেকজন প্রার্থী যিনি গুলিবিদ্ধ হয়েছেন মাথায়, ওসমান হাদি, তিনি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই যে ভোটের মাঠে চষছেন, এই যে ওসমান হাদির উপরে হামলা কে করলো, কারা করলো, কি কেন করলো, এটি এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে টু দি পয়েন্টে কিছু বলা হয়নি। আপনি কি মনে করেন যে আপনি কি নিজে থ্রেট মনে করেন কিনা, বা আপনি কি মনে করেন যে আপনি পুরো নিরাপত্তা পাচ্ছেন, বা এই রাষ্ট্রটি শুধুমাত্র আপনি প্রার্থী বলে না, নাগরিকের নিরাপত্তা আছে, পুরোপুরি সমর্থ হচ্ছে? না, নিরাপত্তা নেই, কিন্তু আবার এত শঙ্কিত হওয়ারও কারণ নেই। প্রথম হচ্ছে, উসমান হাদিকে আমি শুধু একজন প্রার্থী দেখছি না। উসমান হাদির উপর হামলা মানে হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তির উপর হামলা, বিজয়ী শক্তির উপর হামলা। গুলি করেছে অভ্যুত্থানের উপরে। হ্যাঁ, আবার ধরেন সে একজন প্রতিবাদী, প্রতিষ্ঠিত কণ্ঠস্বর। তিনি যেভাবে রাষ্ট্রটাকে দেখতে চেয়েছেন এবং যেভাবে সংগ্রামটা করেছেন, তার সাথে কর্তৃত্ববাদী যে গোষ্ঠী আছে অথবা ফ্যাসিবাদী যে গোষ্ঠী আছে, তাদের সাথে তাদের স্বার্থবিরোধী, যার ফলে উসমান হাদিকে দেখা হয়েছে গণতন্ত্র, তার উপর হামলা করে গণতন্ত্র অগ্রযাত্রাকে ব্যাহত করা যায় কিনা, জনগণের ক্ষমতায়ন অর্থাৎ নির্বাচন, সেটাকে প্রশ্নবিদ্ধ করা যায় কিনা, অথবা ধরেন বাংলাদেশকে একটা আনস্টেবল সিচুয়েশন বিরাজ করছে, এটা প্রতিষ্ঠিত করতে পারলে পতিত ফ্যাসিবাদী শক্তি দ্বারা যেটাকে বলা হয় আবার নতুন করে তাদের উপস্থিতি জানান দিতে পারে, এবং তারাই একসময় দেশটাকে ভালো রাখতে সক্ষম হয়েছিল, এই ন্যারেটিভও তৈরি করা যেতে পারে। মানে এই ওই সময় বেটার ছিল, ওই সব কিছুকে বিবেচনা করে এটা করা হয়েছে। আমরা যারা নির্বাচন করছি অবশ্যই আমাদের জন্য থ্রেট, অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে মনে রাখা দরকার, রাজনীতিতে আমরা যারা যুক্ত অথবা আমরা যারা জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, তাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মানে আপনার এই শুধু ভীত হলে হবে না, কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব আপনাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। কারণ আপনি যখন নিরাপত্তা ঝুঁকিতে, ভোটার কিন্তু আরও বেশি ঝুঁকি মনে করবে এটিকে, ভোটার কিন্তু ভীত হয়ে যাবে। মানে গোটা রাজনীতি বা এই নির্বাচনটিকে ভ্যান্ডালাইজ করবার কোনো কনস্পিরেসি আপনি দেখছেন কিনা? সেটা তো অবশ্যই আছে, কিন্তু আমি মনে করি না এটা করেই তারা নির্বাচন এবং আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা শুরুর যে চেষ্টা নির্বাচনের মাধ্যমে, সেটাকে কেউ ব্যাহত করতে পারবে না। আবার ওসমান হাদির উপরে যখনই হামলা হলো, তার 10 মিনিটের মধ্যে দেখলাম যে আপনার দলের আরেকজন মনোনীত প্রার্থী, তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের কন্টেন্ট সরানো হলো, এবং তিনি ওনাকে দেখতে গেলেন, ওসমান হাদিকে, ঢাকা মেডিকেলে। তাকে ঘিরে এক ধরনের অশ্লীল, অশ্রাব্য স্লোগান দেওয়া হলো। তিনি যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন এবং আপনার দলের পক্ষ থেকে প্রতিবাদও করা হয়েছে। কিন্তু কেন করতে হবে? একজন ধরেন আপনার প্রতিপক্ষ, তিনি যদি আহত হন, রিকশার থেকে পড়ে বা সড়ক দুর্ঘটনায় আহত হতে পারেন, তাকে দেখতে আপনি যেতে পারবেন না, আপনাকে ট্র্যাকিং করা হবে। এটি কি আসলে একেবারে লেভেল প্লেইং ফিল্ড নেই বলা হচ্ছে অনেকের পক্ষ থেকে? তাহলে এটি কেমন লেভেল প্লেইং ফিল্ড? না, আমি বলতে চাচ্ছি যে ধরেন আমাদের অবক্ষয়টা কোথায় হয়েছে? অবক্ষয়টা হচ্ছে একটা গোষ্ঠী সব কিছুতে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, আবার আরেকটা গোষ্ঠী আছে, তারা রাজনৈতিক সুবিধা নিক আর না নিক, তারা রাষ্ট্রটাকে একটা মানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ থাকলেই তাদের সুবিধা হয়, সেই ধরনের একটা গোষ্ঠী আছে। মানে এই গোষ্ঠী কারা রবি ভাই? এই গোষ্ঠীটার সম্পর্কে একটু জানান। না, এই গোষ্ঠীটা সবসময় থাকে। বাংলাদেশের রাজনীতি বিরাজনীতিকরণের একটা গোষ্ঠী আছে। বাংলাদেশের রাজনীতিবিদরা ব্যর্থ, কিছুই জানে না, কিছুই পারে না, তারাই বোঝেন, তারাই পারেন, এরকম একটা গোষ্ঠী আছে, অরাজনৈতিক শক্তি আছে। এবং তারা সুবিধা নেয়টা হচ্ছে তখনই যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয় অথবা রাজনৈতিক পরিস্থিতি যখন একে অপরের মধ্যে অনৈক্য হয়ে উত্তপ্ত হয়, তখনই তারা এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করে। এই দুটি গোষ্ঠীই কিন্তু আছে। যেমন আপনি দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিলে একটা গোষ্ঠী বলছিল এই সরকার থাকুক না 10 বছর, কি দরকার, মানে 5-10 কার্ড দেখে হ্যাঁ চলতে চাই, সুন্দর, ভালো, এর চেয়ে যোগ্য সরকার হয় না, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। কিন্তু যখন
জনগণ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি। জনগণ দেখছে যে তার নির্বাচিত প্রতিনিধি নাই, জনগণ দেখছে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রে তার সব অধিকার অথবা তার প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। তখন কিন্তু যারা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন দেখতে চেয়েছে তারা কিন্তু আর ওই সুবিধা করতে পারেনি। কিন্তু সে গোষ্ঠীটা তো আছে, সুবিধা করতে পারেনি মানে কি তারা দেশ ছেড়ে চলে গেছে, তারা কিন্তু এতে উৎসাহিত হবে। যার ফলে এই যে আমাদের প্রার্থী যিনি আছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সেখানে যারা ওইগুলি উত্তেজনা তৈরি করতে চেয়েছে, তারা রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছে অথবা অন্য দলের প্রার্থী বিএনপির প্রার্থীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, দায় চাপানোর চেষ্টা করেছে। ওসমান হাদির সমর্থক কিন্তু অত বেশি ছিল না ওখানে। আমি তো আপনাকে বললাম যে একটা রাজনৈতিক গোষ্ঠী আছে, তারা কি করছে। আপনি দেখেন 5ই আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতন হলো, দেশ ছেড়ে ভেঙে গেল। নিকৃষ্টতম পতন এবং নিকৃষ্টতম পালায়ন দুটোই ঘটেছে। তারপরে যারা আমরা 17 বছর ধরে এই গণতন্ত্র উত্তরণের জন্য, ফ্যাসিবাদের পতন নিশ্চিতের জন্য সংগ্রাম করলাম, জীবন দিলাম, নিধন হলাম, তাই তো, তাদেরকে বলা হলো যে পতিত ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এক, মুদ্রার এপিটোপিট। কারা বলল? মানে দুই সাপের একই বিষ। হ্যাঁ, কারা বলল? যারা এই গণ অভ্যুত্থান, যেটা জাতির অর্জন, সব রাজনৈতিক দলের অর্জন, ফ্যাসিবাদীর দোসর, গোটা জাতির অর্জন, ফ্যাসিবাদীর দোসর বা ছাড়া, সেটাকে তারা একটা গোষ্ঠী ক্ষমতার লোভে নিজেদের অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইল এবং অন্য রাজনৈতিক দলের ব্যর্থতা খুঁজে, দায় চাপিয়ে, গুজব ছড়িয়ে তারা নিকৃষ্ট আর ওই গোষ্ঠীটা উৎকৃষ্ট, যারা এই দেশটা চায়নি, যারা স্বাধীনতা চায়নি, যারা বারবার জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে, বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছে, ধরেন উল্লেখযোগ্য আসনও পায়নি, তারা কিন্তু আবার এই তকমা লাগানো শুরু করে দিয়েছে। অতএব রাজনীতিটা থাকবে। মানে এক প্রকার অভ্যুত্থানের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে ভাগ করে ফেলা হলো, বিষয়টি কি এরকম? অনেকটা এরকম। তার চেয়ে যদি বলেন যে অভ্যুত্থানটাকে নিজের প্রয়োজনে বা গোষ্ঠীর প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা একটা রাজনৈতিক। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একেবারে সানন্দে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাতে পেরেছে কিনা? রবি ভাই যদিও বলছেন যে এক ধরনের শঙ্কা, এক ধরনের ভয় মানুষের মধ্যে ছিল, তারপরেও স্মরণ করেছে। আপনি কি দেখেছেন? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেরিতে আসার জন্য দুঃখিত, আমার নিজের উপরে পুরোটা নির্ভরশীল ছিল না রাস্তার পরিস্থিতি, যদিও রাস্তার পরিস্থিতি হিসেব করেই আসতে হয়, তারপরেও আজকে একটু আনইউজুয়াল জ্যাম ছিল। প্রথমেই 71 সালের এই বুদ্ধিজীবী দিবসে যে সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে তাদের প্রতি এবং আমাদের সমস্ত মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। মুক্তি সংগ্রামের এত আত্মত্যাগ, এত রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রপতন হয়েছে। এই সংগ্রাম আমাদের জাতীয় অস্তিত্বের ভিত্তি এবং এটা ছিল জনগণের সংগ্রাম, এটা মনে রাখা দরকার। হ্যাঁ, নেতৃত্ব ছিল, দল ছিল, সবই ছিল, কিন্তু এটা সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং প্রতিরোধের মধ্যে দিয়ে এটা জনযুদ্ধের রূপ নিয়েছিল এবং জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ কারা, সবাই কি পার্টি সদস্য? সুতরাং এটা মনে রাখা দরকার যে একটা জনজাতির, এক জনগোষ্ঠীর একটা উত্থান ঘটেছিল এবং সেই উত্থানটা এত গভীর যে সেটা একটা রাষ্ট্রপতনের শক্তি অর্জন করেছিল। সেই জায়গা থেকে আমাদের এটাকে দেখা দরকার। ফলে এখন তার প্রতিশ্রুতিও ছিল অনেকগুলো, এই রাষ্ট্রটা কী রকম হবে, কি কাজ করবে, তার নাগরিকদের জন্য কি কি অধিকার প্রতিষ্ঠা করবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটা স্পষ্ট ঘোষিত প্রতিশ্রুতি এবং ডেফিনেটলি এর ভিত্তি একটা গণতন্ত্রের ভিত্তি। সেই জায়গাটা 54 বছরে আমরা অর্জন করতে পারিনি, বরং আমরা অনেক ক্ষেত্রে উল্টো স্রোতে হাঁটতে দেখেছি। ফলে মানুষের আত্মত্যাগ, স্বপ্ন, সেই স্বপ্নকে সত্যে পরিণত করা যায়নি, বরং স্বপ্ন বেহাত হয়েছে। সেই কারণেই লড়াই আবারও হয়েছে। আমরা দেখেছি লড়াই 70 দশকে, 80 দশকে, 90-এর গণ অভ্যুত্থানে, তারপরেও লড়াই হয়েছে এবং সেই লড়াই বিগত এই 15 বছরে যেভাবে রাষ্ট্রটাকে একেবারে তার মানে অত্যাচারী রাষ্ট্র হিসেবে কিংবা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে, কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে, স্বৈরাচারী হিসেবে চূড়ান্তে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক মানুষও কিন্তু সেই চূড়ান্ত লড়াইয়ে উত্থিত হয়েছে। এত প্রবল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করে একটা অভ্যুত্থান তারা তৈরি করেছেন এবং যে অভ্যুত্থান একটা বিপ্লবী সম্ভাবনাও সৃষ্টি করেছে। এখন আমরা সেই জায়গাতে এসে দাঁড়াচ্ছি যে এই লড়াইটা কোন লড়াই?
71 সালে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেইটাকে যদি আপনি বিবেচনা করেন, এবং 24-এও মানুষের যে আকাঙ্ক্ষা, এই দুই আকাঙ্ক্ষা একটা ধারাবাহিকতা আছে। ফলে 71-এর ধারাবাহিকতাতেই 24 আসে, যেমনটা 90-ও এসেছিল। কিন্তু 71-এ যেমন আমরা আমাদের অর্জন রাখতে পারিনি 71 পরবর্তী সময়ে, তেমনি 24-এর পরবর্তী সময়ে ওই যে আকাঙ্ক্ষা, জনতার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরে রাখতে পারবো কিনা সেটা একটা প্রশ্ন আকারে আছে। যদিও এইবার অনেক সম্ভাবনা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে থেকেই একটা লক্ষ্য স্থির ছিল যে এই রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তর করতে হবে, নতুন বন্দোবস্ত করতে হবে, এবং সেই ক্ষেত্রে সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করেছি। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। এই সব কিছু একটা বড় অগ্রগতি পূর্ববর্তী সংগ্রামগুলোর তুলনায়, বিশেষত 90 কিংবা ইত্যাদির তুলনায়। আগামী নির্বাচনটা হবে সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, এবং সেখানে কি কি পরিবর্তন আসবে সেটা আমরা আগে থেকে জানি, কারণ জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। সেইটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং ইভেন 71 পরবর্তী সময়েও বলা হয়, হ্যাঁ, এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এটা লক্ষ্য হিসেবে ছিল, গণতন্ত্র করবো এটাও লক্ষ্য হিসেবে ছিল, কিন্তু কি ধরনের ক্ষমতা কাঠামো হবে সেটা কিন্তু আগে থেকে কেউ ঠিক করেনি। ফলে যে সংবিধান সভা করা হয়েছে সেটা 70 সালের, এই আলোচনায় যাচ্ছি না, কিন্তু ওর মধ্যে যে সংবিধান আসলো সেখানে দেখা গেল যে হ্যাঁ, অনেক গণতন্ত্রের কথা বলা আছে, কিন্তু ক্ষমতার ব্যবস্থাটা এমনভাবে করা হয়েছে যে মানুষের অধিকার এক হাতে দিয়ে আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেইগুলোকে বদলানোর, পরিবর্তন করে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা তৈরি করার জন্যই কিন্তু এই অভ্যুত্থান রাজনৈতিক একটা ম্যান্ডেট দিয়েছে, এবং সেখান থেকে আমরা সনদ তৈরি করেছি। সেটা আগামী সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে বাস্তবায়ন হবে। এই রাজনৈতিক গতিমুখটা কিন্তু অসাধারণ। সংবিধান সংস্কার পরিষদ হবে আগামী সংসদটি, এবং সেখানে মানুষের থেকে অনুমোদন নিয়ে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে আমরা এটা পরিবর্তন করব। সেই জায়গা থেকে বড় একটা অগ্রগতির মধ্যে আছে, কিন্তু আবারও কিন্তু আছে যে এই পুরো প্রসেসটাকে ফেল করে দেওয়ার জন্য চেষ্টা আছে, এবং সেই চেষ্টার অংশ হিসেবে আমরা এখন দেখলাম যে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। একদিকে যেমন পতিত ফ্যাসিস্ট শক্তি, আরেকদিকে অন্তত মানে অপ্রকাশ্যে বোধহয় কোনো কোনো মহল যারা মানে এই নির্বাচন পিছিয়ে গেলে যারা নিজেদের লাভ দেখছে। কারা তারা আসলে? কারা তারা সেটা তো বের হবে। এই রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে তো অনেকেই নানানভাবে তারা নির্বাচনের এই গুরুত্ব